আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। এতক্ষণ আপনারা ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কি বলছি বা কোনো দিকে গুলাইয়ে ফেলছি কিনা। যে অমিত শাহর হুমকি, শেখ হাসিনা আসছেন লাইভে, দুইটা কিন্তু দুই জিনিস। হঠাৎ করে গতকালকে সম্ভবত ভারতের অমিত শাহ উনি বিশাল একটা হুমকি দিয়ে বসছেন বাংলাদেশকে, না? তো চলেন আমরা একটু সাইজ করি না ইন্ডিয়াকে, কি বলেন ভাইয়া? ইন্ডিয়াকে একটু সাইজ করা দরকার না? আমরা তো বঙ্গু, আমরা যদি সাইজ না করি কীভাবে হবে? তো আমি আমাদের নেত্রীর ভিডিও কনফারেন্স সেটার ব্যাপারে বলছি, তার আগে একটু অমিত শাহের বিষয়টা বলি। দেখেন, উনি যে হুমকিটা দিয়েছেন বহুদিন পরে উনি বলছেন, আর আমার হিসাবে অরিজিনাল কথাটাই বলছেন যে এখানকার জায়গা কি তোমার বাপ দাদার, তোমার বাপের জায়গা যে তুমি তুলে লইয়া যাইবা? ঠিক আছে না? বাংলাদেশ স্বাধীন করছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর আমাদের জননেত্রী শেখ হাসিনা এই দেশ 21 বছর শাসন করেছে। ওনার আমলে অনেক উন্নয়ন হয়েছে। এরপরও বলা হয় যে দেশ কি তোমার বাপ দাদার, এ বঙ্গুরা বলে। তো ঠিক সেম কথাটা আজকে অমিত শাহ বললেন, ভারতের মাটি তোমাদের বাপ দাদার। ভারত যুদ্ধ করা লাগবো না ভাই। ভারতের মানুষ যদি শুধু বলে যে আমরা মার্চ করে আসছি বাংলাদেশের দিকে, 140 কোটি মানুষ এক মার্চে আমরা সব পায়ের তলায় মিশা যাবো, হেদেরই জায়গা নিয়ে নিব, কোপায়া দিব, কাইটে দিব, কত বড় বড় কথা এইসব ফকির নির্বুদ্ধের। আপনার কিছুদিন আগে, কোথায় যে 10-12 দিন আগে দেখছেন তো, আপনারা শুনছেন যে ডোনাল্ড ট্রাম্প বলছিল কি যে আমি গ্রিনল্যান্ড দখল করে নিব, গ্রিনল্যান্ড হয় আমার কাছে বেচা দাও, আর নয়তো আমি দখল করে নিব আর্মি দিয়া। এরপরে কি শুরু হয়েছে দেখছেন তো, পুরা ইউরোপীয় ইউনিয়ন, তাই আগেই একজোট ছিল, ওরা প্রত্যেকে 2জন 4জন 5জন করে একটা মহড়ার মতো করলো, মানে এটা আমেরিকার দেখানো যে তুমি আসলে আমরাও ছাড়বো না। আর যেই ন্যাটো ছিল, ন্যাটো কিন্তু তৈরি করছে এই ইউরোপ এবং আমেরিকা মিলে, সে ন্যাটোর মধ্যে অলরেডি ভাঙন শুরু হয়ে গেল। কারণ ন্যাটোর প্রতিষ্ঠাতা, যাদের রক্ত ঘামে ন্যাটো, সেই হল্যান্ডের স্বায়ত্তশাসিত অঞ্চলে গ্রিনল্যান্ড উনি কি দখল করবেন এটা নিয়ে। ওখান থেকে এখন উনি কিন্তু পিছিয়ে হটছেন। তো পাগলা মানুষ ভাই, পিছিয়ে হটে কিনা জানি না। এই যখন পরিস্থিতি যে একটা দেশের ভূখণ্ড, আজকে রাশিয়া ইউক্রেন এতদিন ধরে যুদ্ধ চলছে যে ইউক্রেনের ভূমি নিচ্ছে রাশিয়া, সেটা নিয়ে, হ্যাঁ, আর আপনারা এসছেন যে আমরা দখল করে নিব, আমরা খায়া ফেলাবো, হ্যাঁ, আপনাদের মারলে বাঁচবেন না। অমিত শাহ কিন্তু সঠিক সময়ে সঠিক কারণেই হুমকিটা দিয়েছেন। কারণ আপনারা যদি একটু খেয়াল করেন যে গত বেশ কিছুদিন যাবৎ দেখছেন যে বাংলাদেশের বর্ডার এরিয়া পুরোটাতে সেনা ক্যাম্প থেকে শুরু করে অনেক কিছুই করেছেন। এবং অমিত শাহের হুমকিটার দুদিন আগে আমাদের ওই যে কন্ডমাপা আছে না, আপনার যে পরিবেশ আপা আর কি, উনি রংপুরের ওইদিকে গিয়েছিলেন হানা ভোটের পক্ষে প্রচার চালাইতে। সেদিন কিন্তু উনি চাইনিজ অ্যাম্বাসাডারকে নিয়ে গিয়েছিলেন। ভোটের ক্যাম্পেইন বাংলাদেশের, ভোট ক্যাম্পেইন, ভোট দিবে বাংলাদেশের জনগণ, আর আপনারা নিরপেক্ষভাবে ইলেকশনটা করবেন, আপনারা কেন হানা পক্ষের প্রচার চালাইতেছেন? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সেইখানে আবার এই চাইনিজ রাষ্ট্রদূত নিয়ে যেতে হবে কেন আপনারে? উনি কি বুঝে? উনি হানার বুঝে এটা কি? উনি বাংলায় কথা কয়, ইংলিশ পারে, কিছুই তো না, তাহলে ওনার নিয়ে যেতে হবে। এগুলো হচ্ছে যে ওই জায়গায় মানে ইন্ডিয়ারে দেখানো যে দেখো আমাদের সাথে আছে। তো এই জন্য অমিত শাহ যে হুমকিটা দিছেন, এই হুমকিটার ফলাফল আমরা কিছু না কিছু পাবো। একদম যে কিছু পাবো না তা না, কিছু না কিছু পাবো। এদিকে ভারতের আজকে বাংলাদেশের অনেক পত্রিকায় হয়তো দেখছেন, হ্যাঁ ভারত বাজেট পেশ করেছে, সেখানে বাংলাদেশকে দেওয়া সাহায্য কমিয়ে দিয়েছে। কেন রে ফকির নির্বোধ, তোরা না বলে বয়কট ভারত, বয়কট ভারত? তো এখন তোদের বরাদ্দ কমিয়ে দিয়েছে, তাতে কি হয়েছে? তোরা তো বয়কট ভারত। আমি তো কমু যে এম্বাসি মেম্বাসি, ভারতের এম্বাসি মেম্বাসি যা আছে তোরা সব জ্বালায়া পড়ে দে, কূটনীতিক সম্পর্কই ছিন্ন করে আলা। তোরা পাকিস্তানের সাথে কর, তোরা ওখান থেকে পাকিস্তান থেকে গাধার মাংস আইন না গরুর নামে বেশ বেচা খা, ঠিক আছে না? এই অবস্থাতেই চলবে। সুতরাং অমিত শাহের যেই হুমকি, এতদিন পরে একটা হুমকি দিছে, তবে এই হুমকিতে বাঙালির কাজ হবে না। আমার মতে ইন্ডিয়া একটা ডলাও দিতে হবে। কারণ আপনি দেখেন মুম্বাই অ্যাটাকের যেসব লোকগুলো, মুম্বাই
বিস্ফোরণে জড়িত যেসব লোকগুলো ছিল, এবং এটা ইন্টারন্যাশনালি জানে, এই লোকগুলো এখন বাংলাদেশে আছে সবাই, এবং পাকিস্তানের প্রচুর সন্ত্রাসী সংগঠনের লোকজন এখন বাংলাদেশে আছে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ওরা ঘটাইতে পারে। শুধু ইন্ডিয়া তো দেখেই থাকে, ভাই আমার দেশ আমি রক্ষা করব না? আপনার বাড়ি এসে কেউ যদি বলে যে আপনার বাড়ি দখল করবেন, আপনার বাড়ির জায়গা এটা আমার, আপনার ছেড়ে দিবেন? আপনিও তো আপনার বাড়ির সীমানা প্রাচীর দেন, বা জায়গার মাপজোক থাকে যে ভাই এখানে এসে না, এখানে নিয়ে নিলে মারামারি হয়ে যায় না, কোপাকুপি হয়ে যায়। আরে বাপের সম্পত্তি ভাগের জন্য দুই ভাই পিটাপিটি হয়, সেইখানে আপনার আরেক দেশের সম্পদ খাইয়া ফেলাবেন, ভাগ করে দিবেন, আপনার নিজেরই লেংটির খবর নাই। এটা অবস্থা কি জানেন, যা আপনার নিজেরই ওই মিডল দণ্ড দেখা যায়, আবার আপনি কইতেছেন যে আরেকজনের পাশা দেখা যায় কেন? এই হচ্ছে বাঙালির অবস্থা। অমিত শাহ যা বলছেন, আমার মনে হয় কি জানেন, যে যে কোনো মুহূর্তে এমনও হইতে পারে যে বাংলাদেশের 3 টুকরা করে শুধু ঢাকার টুকরাটা রাইখা বাকি দোনোটাই ইন্ডিয়া দখল করে কইতে যে এটা আমাদের ভূমি, এবার তোরা যা ফালাবি ফালা। এটা হইতে পারে, এরকম হওয়ার সম্ভাবনা খুব বেশি। এখন আসেন যে আমি আমাদের নেত্রী, আমাদের আপা, ওনার যেই বার্তা আসবে, তবে অনেকে বলছে যে ভিডিও বার্তা দিবেন, তবে আমার কাছে যে খবরটুকু আছে সেটা হচ্ছে যে উনি ভিডিও বার্তা দিবেন না। উনি প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য সারা বাংলাদেশ সহ বিশ্বে বাংলা ভাষাভাষী মানে বাংলাদেশিদের জন্য, বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে 12 তারিখের আগে একটা ভাষণ দেবেন। নির্বাচনের আগে, এই অবৈধ নির্বাচনটার আগে একটা ভাষণ দিবেন। সেই ভাষণটাতে উনি এই নির্বাচন যে আওয়ামী লীগ বিন যে নির্বাচনে, এটা তো অবৈধ নির্বাচন, এই বিষয়ে এত কোনো দিক নির্দেশনা তুলে দিবেন, এবং জনগণের উদ্দেশ্যে, বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে কিভাবে এই নির্বাচন না গিয়ে নিজ ঘরে থেকে বয়কট, নো ভোট নো ভোট, মানে আমরা ভোট দিতে যাবো না, জীবন বাঁচাও, এইটা বইলা এই ধরনের দিক নির্দেশনা দেওয়ার একটা কথা আছে বলে আমার কাছে যতটুকু। তবে সেটা কবে কখন কোন মুহূর্তে হবে সেটা এইক্ষণ পর্যন্ত কেউ বলতে পারে না। তার কারণ কি জানেন, উনি যে যেদিন ভাষণটা দেবেন সেই দিনে তো এমন হইতে পারে যে বাংলাদেশের সমস্ত ইন্টারনেট কাট অফ করতে পারে, বা উনি যেই 2, 4, 5টা বা 10টা বা 20টা যেসব ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন টিভি চ্যানেল, ওগুলার হয়তো স্লট আউট করে দিতে পারে, যে মানে ওগুলা বাংলাদেশে দেখা যাবে না। সুতরাং আমি বলবো যে বাংলাদেশের যেসব ভাই বোন বন্ধুবান্ধব আছেন, আপনার ফ্রি ভিপিএন ডাউনলোড করে অলরেডি রাখেন, ফ্রি ভিপিএনটা ডাউনলোড করে রাখেন। অনেক ইউটিউব চ্যানেল, অনেক টিভি চ্যানেল হয়তো ওনার ভাষাটাকে সরাসরি প্রচার করে দিব। যেন আমিও চেষ্টা করব যে আমি যদি এরকম দেখি, তাহলে আমিও হয়তো আমার ফেসবুকে ইউটিউবে আইনা আমি এটাকে চালাইয়ে দিব। তার কারণ হচ্ছে বাংলাদেশে যদিও বন্ধ করা হয়, আমাদের এখানে তো বন্ধ করতে পারবেন না। আর আমরা বাইরে থেকে যারা আছি, আমরা বাইরে যারা আছি, তারাও যদি চালাইয়া দিই, তাহলে আপনি করবেনটা কি? আপনি কত হাজার লোক বন্ধ করবেন? সুতরাং বন্ধ করতে পারবেন না, পুরোপুরি বন্ধ করতে পারবে না। এইটা হবে, এবং সেটার জন্য উনি নাকি 7 থেকে 9 মিনিট ধরে একটা ভাষণ দিবেন। এর ভিতরে হয়তো 2-4টা প্রশ্ন থাকতে পারে, হয়তো কারো কারো এই যেসব সাংবাদিকরা থাকবে এদের হয়তো 2-একটা, তবে এটা হবে লাইভ, সরাসরি লাইভ। মানে এতদিন যেটা দেখেছেন যে উনি এর আগে আপনার ওই যে 2টা চ্যানেল, সম্ভবত এ টিম এবং আরেকটা কোনটাতে আসছিলেন জানি, তাতে ওনার চেহারা দেখা যায় নাই। বিভিন্ন হোয়াটসঅ্যাপ কল, তারপর মেসেঞ্জারে কল, এরপরে টেলিগ্রাম, বু টিম, এ টিম, বি টিম, সি টিম, যত জায়গায় কোথাও ওনার চেহারা কেউ দেখেন নাই। তবে এর মধ্যে একটা বিষয় ছিল যে দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালের 15ই আগস্ট মারা গেছেন। উনি মারা যাওয়ার পরে এখন পর্যন্ত যদি আপনারা ওই কবর খোঁড়েন, তাহলে মনে হয় হাড্ডি মাড্ডিও নেই, এগুলো সব মাটিতে মিশে গেছে। কিন্তু এইটাও বাঙ্গু মুসলমান তো বলবো না, বঙ্গুদের মধ্যে বহুত খারাপ, এই জমাত বিএনপির আতঙ্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের এই জারজ বাঙালি, এখনো 20% জারজ বাঙালি, তাদের শেখ মুজিবের নাম শুনলেই ভয়। তালিবাস শয়েকার শেখ খ পর্যন্ত, তালিবাস শয়েকার শুনলেই তাদের কলিজায় ভয় ঢুকে যায়, তাদের ব্লাড প্রেশার বেড়ে যায় 180-র উপরে, 200-র উপরে চলে যায়, তাদের ডায়াবেটিস হাই হয়ে যায়, সব কিছু হাই হয়ে যায়। যার কারণে এই যে 32 নম্বর বাড়ি, যেটা হেরিটেজ সম্পত্তি, যেটাতে কোনো কিছুই নাই, এটাকে জাস্ট এমনি রাখছে মানুষজন দেখলো, ওইটাও ভেঙে নিশ্চিহ্ন করছে।
এখনো যা আছে ওইটাও ভাঙবে, মানে ওদের ভয় এইটার ভেতর থেকে না বাইরে যায়, মানে ওরা ঘুমাইলেও শেখ মুজিবের ভয়ে দেখে। সুতরাং 18 মাস এই সব হারামজাদার ভিতরে একটা ভয় যে শেখ হাসিনাটা ভয়। এই জন্য আমাদের নেত্রী ধরেন আসে নাই, ফেস দেখায় নেয়, কারণ এই সময় মতন দেখাবে, কারণ ফেস প্রতিদিন ফেস দেখানোর চেয়ে একবারই দেখাবে, সেই দিনে আপনাদের কেয়ামত হবে। ইন্ট্রিম ভাইদের কথা বলছি। তো এই জন্যই বলছি আপনাদেরকে যে যেটা শিওর খবর যে আস্তে আস্তে আসছেন উনি, এখন হয়তো ফেস হবেন। ফেস মানে কি, সরাসরি ভিডিও লাইভে আসছেন, এবং এইটা সম্ভবত বাংলাদেশের কোনো টিভি চ্যানেল তো না, পৃথিবীর বিভিন্ন দেশের টিভি চ্যানেল ওনার সেদিনে সে ভাষণটা প্রচার করবে বলে আমার কাছে যতটুকু নিউজ আছে, এবং আমরা তো সকলেই করব, আপনারাও করবেন সবাই, এবং এইটা হবে একটা ভূমিকম্প, এবং এটার পরেই যে কোনো মুহূর্তে উনি আবার বাংলাদেশেও চলে আসতে পারেন। হইতে পারে না এমন যে সরোয়ার্দী উদ্যানে 48 ঘন্টা লাগবে, 24 ঘন্টার একটা টাইম দিবে, যাক আমি কালকে আসছি সরোয়ার্দী উদ্যানে, উনি চলে আসলেন, আর ততক্ষণে আমরা তো 4 ঘন্টা টাইম পাইলেই সরোয়ার্দী উদ্যান ঘেরাও করতে পারবো বাংলাদেশে আমরা যারা আছি। এটা আসছে ধাপে ধাপে, তবে ভিডিও বার্তা নয়, এবার ভিডিও বার্তা নয়, এবার সরাসরি লাইভে আসছেন। যারা বলছেন যে ভিডিও বার্তা, আমার কাছে যে খবরটুকু আছে সেটা হচ্ছে ভিডিও বার্তা নয়, সরাসরি লাইভে আসবেন, এবং সেটা হচ্ছে যে 7 থেকে 9 মিনিটের একটা লাইভে উনি একটা ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে, যে এই জাতি উদ্দেশ্যে ভাষণ দিবেন, দেশ রক্ষা করার জন্য সর্বশক্তি নিয়ে নেমে পড়ার ভাষণ দিবেন। সেটাই আমরা এখন দেখার অপেক্ষায়, শোনার অপেক্ষায়, আমাদের নেত্রীকে দু চোখ ভরে প্রাণ ভরে দেখার এবং ওনার কথা শোনার অপেক্ষায় আছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কারণ এদেরকে তো শক্তি যোগাচ্ছেন ইউনুসই এদেরকে পাঠাচ্ছে যে যাও গিয়ে বন্দর বেচে দিয়ে আসো, যাও গিয়ে লোন নিয়ে আসো, ঋণ নিয়ে আসো উচ্চ সুদে। এই কাজগুলো যে তারা ইউনুসের তৎপরতায় করছেন সেটা পরিষ্কার করে বলেনি বটে বণিক বার্তা, কিন্তু এদেরকে ইকোনমিক হিটম্যান আখ্যা দেওয়ার মাধ্যমে সেটা একরকম পরিষ্কার হয়েছে। 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে অত্যন্ত সোচ্চার সক্রিয় বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক বণিক বার্তা, যে পত্রিকাটি এমনিতে চরিত্রগত দিক দিয়ে অর্থনৈতিক হলেও সেই সময়টায় ভীষণভাবে একটা রাজনৈতিক চরিত্র ধারণ করেছিল, সেই পত্রিকাটি সম্ভবত ইউনূস সরকার কি ধরনের লুটপাট গত 17-18 মাস ধরে বাংলাদেশে করেছে সে বিষয়ে এত মাস ধরে কিছু তেমন লিখতে না পেরে এখন মুখ খুলতে একরকম বাধ্য হয়েছে, এবং সম্ভবত আমি জানি না কোন বিবেকের তাড়নায় এমন একটা কড়া রিপোর্ট তারা প্রকাশ করলো, যে রিপোর্টে পরিষ্কার ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ঠিক কি মডেলে সারা বাংলাদেশটাকে একটা লুটপাটের ক্ষেত্রে পরিণত করেছিলেন। একদিকে তিনি প্রধান উপদেষ্টা হয়ে উপদেষ্টা পদে আসিফ নজরুল, রিজওয়ানা হাসান এদেরকে নিয়োগ দিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তো আছেনই, যে মনে হচ্ছে দেশটা দেশের মতো চলছে, এরা নানা রকম কথাবার্তা বলে উক্তি করে মন্তব্য করে মিডিয়াটাকে সরগরম রেখেছেন। অন্যদিকে আর প্রেস সচিব শফিকুল আলম তো আছেনই। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে কিছু তরুণ চালিয়াতদেরকে, মানে ভীষণ অতি চালাক, যাদেরকে তিনি একেবারে তার কথায় কাজ করাতে পারবেন এমন সব ব্যক্তিবর্গকে বিদেশ থেকে উড়িয়ে এনেছেন, এবং উড়িয়ে এনে তিনি তার ব্যবসাপাতির কাজগুলো করেছেন। এ দফায় ব্যবসাপাতি শুধু যে তিনি গ্রামীণের নামে নিয়েছেন তাই নয়, তিনি বন্দর বিক্রি করেছেন, তিনি বাংলাদেশকে ঋণের ফাঁদে ফেলেছেন, তিনি বাংলাদেশের নামে তেল কিনেছেন, এলএনজি কিনেছেন, বিদেশি কোম্পানিদেরকে নানা রকম সুবিধা দিয়েছেন, যেসব সুবিধা, যেসব বিক্রি বাটা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে সার্বভৌমত্বের সংকটে ফেলবে, একে একরকমের আরো দরিদ্র করে তুলবে। বণিক বার্তা, বাংলাদেশের শীর্ষস্থানীয় অর্থনৈতিক পত্রিকাটি সেই উদ্বেগ প্রকাশ করেছে, এবং ইউনূসের দুই নন্দী ভৃঙ্গি আশিক চৌধুরী আর লুৎফে সিদ্দিকী, এই দুইজনকে বণিক বার্তা ইকোনমিক হিটম্যান
এই টার্মটি মানে আমার ধারণা বাংলায় দালাল বলতে তাদের খারাপ লেগেছে, বাংলায় বাংলাদেশের অর্থনীতির হত্যাকারী বলতে তাদের খারাপ লেগেছে, তাই তারা ইংরেজি মোড়কে একটা অর্থনৈতিক টার্মিনোলজি এনে ইকোনমিক হিটম্যান হিসেবে অভিহিত করেছেন এই দুই ব্যক্তিকে, যাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে নিয়োগ দিয়েছেন। যে কাজে নিয়োগ দিয়েছেন সে কাজ তারা যত না করেছেন তার চেয়ে অনেক বেশি ব্যবসা বাণিজ্য করেছেন, বিরাট বিরাট ডিল করেছেন। সেসব ডিলের ভাগ কাদের কাছে গেছে, মানে এ ধরনের ডিল সাধারণত এই বন্দর পরিচালনার জন্য দিয়ে দেওয়া, এলএনজি কিনে ফেলা, এ ধরনের বিরাট বিরাট ডিল সাধারণভাবে মানে বিনা টাকা পয়সা লেনদেনে বা বিনা সুযোগ সুবিধা লেনদেনে হয় না, পৃথিবীর কোথাও হয় না। কাজেই ইকোনমিক হিটম্যান মাঝখানে রেখে, অর্থনৈতিক দস্যুদের মাঝখানে রেখে, ইউনূস তার দুজন দালাল মাঝখানে রেখে যখন এসব চুক্তি সম্পাদন করেছেন, তখন ঠিক সরলভাবে সৎভাবে সেটা হয়েছে সেটা নিশ্চয়ই বণিক বার্তাও মনে করে না। কিন্তু বণিক বার্তা তেমন কোনো তথ্য দেয়নি। তারা শিরোনাম করেছে সংস্কারক নাকি ইকোনমিক হিটম্যান, লুৎফে সিদ্দিকী এবং আশিক চৌধুরী। তারা বলছে ইকোনমিক হিটম্যান বলতে মানে হিটম্যান বলতে কি বোঝায় সেটা তো আপনি আমি সবাই বুঝি, ভাড়াটে খুনি। তো ইকোনমিক হিটম্যান বলতে বোঝায় সে ধরনের প্রভাবশালী পেশাদার বা মধ্যস্থতাকারী মানে দালাল, যারা উন্নয়ন ঋণ, নীতি পরামর্শ ও কর্পোরেট চুক্তির আড়ালে উন্নয়নশীল দেশগুলোকে, মানে এক্ষেত্রে লুৎফে সিদ্দিকী এবং আশিক চৌধুরী ইউনূসের পরামর্শে তাদের নিজ দেশ বাংলাদেশকে উচ্চ ঝুঁকির ঋণ, অসম চুক্তি ও কৌশলগত বিনিয়োগে আবদ্ধ করে ফেলেছেন। এর ফলে ওই দেশের কৌশলগত সম্পদ মানে স্ট্র্যাটেজিক যে অ্যাসেট আছে, যে কারণে বন্দর পরিচালনা কিন্তু শুধু বন্দর পরিচালনা নয়, পৃথিবীর কোথাও আশিক চৌধুরী যেভাবে 1.5 সপ্তাহ 2 সপ্তাহ আলোচনার মাধ্যমে চট্টগ্রাম বন্দর, পানগাঁও বন্দর, নানা বন্দর 22 বছর 30 বছরের জন্য কনসেশন চুক্তি সই করে দিয়ে দিয়েছেন বিভিন্ন বিদেশি কোম্পানিকে, সেটা যে পৃথিবীর দেশে দেশে ইউনূসের চেয়ে কিংবা আশিক চৌধুরীর চেয়ে আরো স্মার্ট লোকেরা করেন না, তার কারণ এগুলো আসলে একটি দেশের স্ট্র্যাটেজিক সম্পদ, কৌশলগত সম্পদ। এরপর বণিক বার্তা বলছে এসব চুক্তির ফলে, এই ইকোনমিক হিটম্যানদের কর্মকাণ্ডের ফলে এই দেশের কৌশলগত সম্পদ, অর্থনৈতিক নীতি এবং সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। এটাও তো নিশ্চয়ই আমরা জানি বন্দর পরিচালনার চুক্তিগুলো হয়ে গেছে বটে, কিন্তু এসব চুক্তি ঠিক কি টার্মে হয়েছে, কি শর্তে হয়েছে সেটা কিন্তু আশিক চৌধুরী বা ইউনূস সরকার জানায় নাই, কারণ তারা বলেছেন এগুলো নাকি মানে দুই সরকারের মধ্যে গোপন চুক্তি এবং পৃথিবীর কোথাওই নাকি এগুলো প্রকাশ করা হয় না। তারা তাই লিখছে এরা কি সংস্কারক নাকি ইকোনমিক হিটম্যান। ওই যে আমি বললাম আসলে পত্রিকাটি লিখতে চেয়েছিল এরা কি সংস্কারক নাকি ডাকাত, সংস্কারক নাকি দস্যু, সংস্কারক নাকি দালাল। তা না লিখে ইংরেজিতে লিখেছে সংস্কারক নাকি ইকোনমিক হিটম্যান। পত্রিকাটি বলছে যে মার্কিন লেখক জন পার্কিন্সের 2004 সালের বই কনফেশনস অফ অ্যান ইকোনমিক হিটম্যানে এই ধারণাটি জনপ্রিয়তা পায়, যেখানে তিনি দেখান যে কি করে এসব নানা রকম চুক্তির মোড়কে উন্নয়নশীল দেশগুলোকে ঋণের জালে এবং কৌশলগত চুক্তি ও বিনিয়োগের মাধ্যমে আটকে দিয়ে তাদের কৌশলগত সম্পদ ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার উপর প্রভাব বিস্তার করা হয়। এবং তারপর তারা বলছেন যে লুৎফে সিদ্দিকীকে নিয়োগ দেওয়া হয়েছিল আন্তর্জাতিক বিষয়াবলীর উপর কাজ করার জন্য প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত হিসেবে 2024 সালের 4ই সেপ্টেম্বর। মানে বুঝতেই পারছেন ইউনূসের কিন্তু আগে থেকে ঠিকঠাক, যখন তিনি মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশের ক্ষমতাটা পাবেন সাথে সাথে তিনি এই লুৎফে সিদ্দিকী, এই আশিক চৌধুরীকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসবেন। 4 সেপ্টেম্বরে লুৎফে সিদ্দিকীকে নিয়োগ দেওয়া হলো বিশেষ দূত হিসেবে, আর আশিক চৌধুরীকে নিয়োগ দেওয়া হলো 12 সেপ্টেম্বর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের মানে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে। এরা প্রত্যেকেই এসে বললেন কিন্তু যে এরা বিদেশে কি মানে দারুণ জীবন ছেড়ে, মানে বিদেশে আপনারা আমরা যারা নানা সময় চাকরি বাকরি করেছি আমরা জানি যে উচ্চ পর্যায়ের চাকরি করলেও বাংলাদেশের মন্ত্রী হয় যত সুখ তা যেমন মানে হতেই পারে না একজন বিদেশে উচ্চ চাকুরিজীবীর সুখ, ঠিক তেমনি ভাবে মনে রাখতে হবে এরা তো গিয়ে সরাসরি মন্ত্রী হয়েছেনই,
এই ইকোনমিক ম্যানরা আসলে এত ক্ষমতা এক্সারসাইজ করেন, এই শব্দটি যে ব্যবহার করেছে বণিক বার্তা, তারা ক্ষমতা কেন্দ্রের এজেন্ট হিসাবে কাজ করেন। মানে তারা আসলে যখন একটা চুক্তির টেবিলে বসেন, আলোচনার টেবিলে বসেন, ওই চুক্তিটি করে আনতে তারা যে কোনো ছাড় দিতে প্রস্তুত থাকেন, কারণ একেবারে ক্ষমতার যে শীর্ষে বসা ব্যক্তি বা রাষ্ট্র ক্ষমতার শীর্ষ পর্যায় থেকে তাদেরকে শক্তি সরবরাহ করা হয়। মানে বণিক বার্তা খুব ভেবেচিন্তে শব্দটা ব্যবহার করেছে, কারণ এদেরকে তো শক্তি যোগাচ্ছেন ইউনুসই এদেরকে পাঠাচ্ছে যে যাও গিয়ে বন্দর বেচে দিয়ে আসো, যাও গিয়ে লোন নিয়ে আসো, ঋণ নিয়ে আসো উচ্চ সুদে। এই কাজগুলো যে তারা ইউনুসের তৎপরতায় করছেন সেটা পরিষ্কার করে বলেনি বটে বণিক বার্তা, কিন্তু এদেরকে ইকোনমিক হিটম্যান আখ্যা দেওয়ার মাধ্যমে সেটা একরকম পরিষ্কার হয়েছে। তারপর বণিক বার্তা লিখছে, দুজনের সক্রিয় ও আগাম উদ্যোগী ভূমিকা চোখে পড়লেও তাদের বেশ কিছু কর্মতৎপরতা নিয়ে ভিন্ন মত রয়েছে। যেমন লুৎফে সিদ্দিকী, তিনি বৈবাহিক সূত্রে তার সিঙ্গাপুরে স্থায়ী ও অবাধ বিচরণ আছে। বণিক বার্তা বলছে এখনো তিনি বেশিরভাগটা সময়ই সিঙ্গাপুরেই কাটান। নিয়োগের 1 সপ্তাহের মধ্যেই তার অ্যাসাইনমেন্ট ছিল, তার কাজ করার কথা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত হিসাবে, কিন্তু তাকে ইউনুস দায়িত্ব দিয়ে দেন 1 সপ্তাহের মধ্যেই IMF থেকে অতিরিক্ত ঋণ ও শর্ত বাস্তবায়নে সমন্বয়কের ভূমিকা পালনে। লক্ষ্য ছিল $4.7 বিলিয়ন কর্মসূচির সঙ্গে আরও $3 বিলিয়ন সহায়তা নিশ্চিত করা, পাশাপাশি ILO রোডম্যাপ অনুযায়ী শ্রম আইন সংশোধন এবং চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ও বে টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ চুক্তির আলোচনা নিয়ে তিনি সক্রিয় ছিলেন। অন্যদিকে আশিক মাহমুদ বিন হারুন, যাকে বণিক বার্তা বলছে যিনি স্কাই ডাইভিং এ খ্যাতি অর্জন করেছিলেন, তিনি 16 ডিসেম্বরও কিন্তু রাষ্ট্রের হয়ে সেনা সদস্যদের সঙ্গে একটা সেনা বিমান থেকে ঝাঁপিয়ে পড়েছেন প্যারাশুট নিয়ে, এই বীরত্বের পরিচয় দিয়েছেন। সেই আশিক মাহমুদ বিডা বেজার দায়িত্ব নেওয়ার পর তার তৎপরতার বড় অংশ ছিল চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানিকে যুক্ত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া। এছাড়াও বণিক বার্তা বলছে তিনি পতেঙ্গা ও নিউমুরিং টার্মিনালে বিদেশি কোম্পানি নিয়োগের তৎপরতায় ভূমিকা রাখেন। মহেশখালী মাতারবাড়ি অঞ্চলে মিডা গঠন করেন। প্রায় $65 বিলিয়ন বিনিয়োগ লক্ষ্য এবং গভীর সমুদ্র বন্দর ও শিল্পাঞ্চলের জন্য বিশ্বব্যাংক, জাইকা ও এডিবির ঋণ প্রস্তাব নিয়েও তিনি কাজ করছেন। এরপর লুৎফে সিদ্দিকীর প্রসঙ্গে আবার বণিক বার্তা বলছে যে চট্টগ্রাম বন্দরকে তিনি সবসময় তার হাই প্রায়োরিটি তালিকায় রেখেছেন। মানে দুটো লোক ইউনুস নিয়োগ করেছেন মূলত যাদের কাজ বাংলাদেশের সব বন্দর বিদেশিদের কাছে দিয়ে দেওয়া, এই ইউনুস সরকারের আমলে। কাজেই পত্রপত্রিকাগুলো যতই লিখুক, বাংলাদেশে যে যতই বলবার চেষ্টা করুক না কেন যে বন্দরগুলো এত তাড়াহুড়া করে একটা অন্তর্বর্তী সরকারের দেওয়ার দরকার কি, মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও নাকি গিয়ে আপত্তি জানিয়েছিলেন, নানা পক্ষ থেকেই, মানে বিএনপিও আপত্তি করবার চেষ্টা করেছিল, কিন্তু সবাইকেই যে একদম চুপ মেরে যেতে হয়েছে, কারণ ইউনুসের একমাত্র অগ্রাধিকার এই বন্দরগুলো বেচে দেওয়া। মানে তিনি দুটো হিটম্যান নিয়োগ করে একেবারে দেশের অর্থনীতিটা হত্যা করে ফেলার পুরো প্রক্রিয়াটার ছক সাজিয়ে ক্ষমতায় বসেছেন। সরকারি কেনাকাটাতেও সিঙ্গাপুর ভিত্তিক বিশেষ কিছু বিক্রেতা বা ট্রেডিং হাউস নির্ধারণের ক্ষেত্রেও লুৎফে সিদ্দিকীর নেপথ্য ভূমিকা ছিল এবং এই লুৎফে সিদ্দিকীর তৎপরতার মাধ্যমে সরকারি ক্রয়ে, খাদ্য, জ্বালানি, কারিগরি প্রকিউরমেন্টের ক্ষেত্রে সিঙ্গাপুর ভিত্তিক নির্দিষ্ট কিছু কোম্পানির প্রতি লুৎফে সিদ্দিকী আনুকূল্য দেখান। মানে বণিক বার্তাতেই সম্ভবত এর আগে খবর দেখেছি, ভারত থেকে চাল নিয়ে সিঙ্গাপুরের ট্রেডিং কোম্পানির মাধ্যমে বাংলাদেশে আমদানি করা হয়েছে, এসবও ঘটিয়েছেন লুৎফে সিদ্দিকী। তার মানে বড় বড় ডিল যেমন করেছেন, তেমনি ব্যাপক পরিমাণ সরকারি কেনাকাটার যে বিষয়টা, সেগুলো ইউনুসের হয়ে ডিল করেছেন এই লুৎফে সিদ্দিকী, আশিক চৌধুরীরা। আশিক চৌধুরী একই সঙ্গে বিডা, বেজা, পিপিপি, মিডার শীর্ষ পদে আছেন। ওই যে বললাম, তিনি তো আসলে ইউনুসের ডান হাত। মানে ইউনুসের এক রকমের ছায়া হচ্ছেন, দুই ছায়া, লুৎফে সিদ্দিকী আর আশিক চৌধুরী। কাজে ডক্টর ইউনুসই তো তাদের ওপর ভর করে আছেন। কাজে তারা যদি চান বিডা, বেজা, বিপিপি, মিডা সবকিছুর শীর্ষ পদে থাকবেন, সেটাই তো স্বাভাবিক। বণিক বার্তা বলছে দেশের ইতিহাসে এর আগে কোনো একক ব্যক্তির হাতে দেশের বিনিয়োগ, শিল্পাঞ্চল ও সরকারি বেসরকারি অংশীদারিত্বের এমন একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল না।
একাধিক গুরুত্বপূর্ণ সংস্থায় একই ব্যক্তির নেতৃত্ব থাকায় ক্ষমতার কেন্দ্রীকরণ তৈরি হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বণিক বার্তা বলছে, বিদেশি বিনিয়োগের নামে অসম সুযোগ সৃষ্টির অভিযোগ রয়েছে আশিক চৌধুরীর বিরুদ্ধে। এ বিষয়ে তারা উদাহরণ দিচ্ছে যে যুক্তরাষ্ট্রে বছরে 2,50,00,000 টন সক্ষমতার একটি এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং লুইজিয়ানা ভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে বাংলাদেশ সরকারের একটা অবাধ্যতামূলক নন বাইন্ডিং চুক্তি হয়েছে, যার আওতায় বাংলাদেশ বছরে সর্বোচ্চ 50 লাখ টন এলএনজি কিনতে পারবে। অথচ 2030 সালের আগে গ্যাস সরবরাহের কোনো সম্ভাবনা নাই ওই প্রকল্পটি থেকে। এই চুক্তিতে বাংলাদেশের পক্ষে আশিক চৌধুরী স্বাক্ষর করেছেন। বণিক বার্তা বলছে, আশিক চৌধুরীর বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আছে তা অর্থনৈতিক সার্বভৌমত্ব এবং বাংলাদেশের নিয়ন্ত্রণের অধিকার ক্ষুণ্ণ করতে পারে বলেও অনেকে অভিযোগ করছেন। এই আশিক চৌধুরী, লুৎফে সিদ্দিকীরা সহ ডক্টর ইউনূস এই যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এমন একটা পদ সৃষ্টি করে মন্ত্রী প্রতিমন্ত্রী পদমর্যাদায় যে ব্যাপক পরিমাণ পদ সৃষ্টি করেছেন এবং সেসব বিপুল পরিমাণ পদ সৃষ্টি করে বিভিন্ন ব্যক্তিকে প্রকৃতপক্ষে তার ইন্টারেস্ট, তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসাগুলো সম্প্রসারণে কাজে লাগিয়েছেন, এই সব খবরই আমার মনে হয় ধীরে ধীরে বেরিয়ে আসবে বাংলাদেশের পত্রিকাতেই। তবে সেজন্যে হয়তো ইউনূস সরকারের পতনের বা ইউনূস সরকারের চলে যাওয়ার অপেক্ষা করতে হবে। বণিক বার্তা সত্যি দারুণ সাহসী কাজ করেছে যে ইউনূস সরকার মসনদে থাকা অবস্থাতেই সেই সরকারের সবচেয়ে সক্রিয় দুজন অর্থনৈতিক দস্যুর নাম সরাসরি উল্লেখ করে তাদের কর্মকাণ্ড ফাঁস করে দিয়েছে, যে কর্মকাণ্ড তারা করেছেন সরাসরি ডক্টর ইউনূসের নির্দেশনা।